বাংলা একটি প্রবাদ আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না খাই ধরা। এই টোকাই সার্ভিস আলম সে এমপি নির্বাচন করতে যাই তার যে চুরিবিদ্যা আছে সেটাতে কিন্তু সে কট খেয়ে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে কট খেয়েছে। সে হলফনামার মধ্যে উল্লেখ করেছে তার বার্ষিক আয় হচ্ছে 9 লক্ষ টাকা, কিন্তু তার কিছুদিন আগে সে আয়কর রিটার্ন দাখিল যখন করেছে সেখানে উল্লেখ করেছে তার বার্ষিক আয় 28 লক্ষ টাকা। এখন হলফনামায় আর আয়কর রিটার্নের মধ্যে পার্থক্য কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে সম্পদের বিবরণের পরিমাণ লুকানো যায় না। তাহলে সে হলফনামা মিথ্যা কথা বলেছে। এখন আমার কথা হচ্ছে সে কি এমন ব্যবসা করে, তার কি এমন আলাদিনের চেরাগ আছে, তার বার্ষিক আয় 28 লক্ষ টাকা, এদিকে হলফনামায় কেন সে মিথ্যা কথা বলল। এখন তার বিরুদ্ধে দুদক লেগে গিয়েছে। আমার কথা হচ্ছে দুদক শুধু লেগে গেলে কাজ হবে না, তার সকল কিছু জনসম্মুখে তুলে আনতে হবে, যে তার আয় কোথা থেকে হয়, সে কি এমন কাজ করে, তার ব্যবসা কি, সে এত কোটি টাকার গাড়ি কিভাবে ব্যবহার করে, তার এত লক্ষ টাকার মোবাইল কিভাবে সে ব্যবহার করে, এত দামি কাপড় চোপড় কিভাবে পরে, সেগুলা কিন্তু জনসম্মুখে দুদকের তুলে আনতে হবে। তা না হলে শুধু তদন্তের নাম করে জনগণকে গুমরা রেখে এগুলো আলোচনার বাইরে চলে যাবে, এইরকম ফাপড়বাজি করে কোনো লাভ হবে না। শুধু এই সার্ভিস আলম না, যতগুলো টোকাই সমন্বয়ক আছে সকলকে দুদকের নজরদারিতে রাখতে হবে। কারণ বাংলাদেশের জনগণ চায় 5 আগস্টের পরবর্তী সময় এই টোকাই সমন্বয়কগুলা কত টাকা লুটপাট করেছে, কত টাকার মালিক হয়েছে। জনগণকে ব্রেনওয়াশ করে তারা জনগণকে ব্যবহার করে 5 আগস্ট স্বতন্ত্রমূলক গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশ থেকে তারা কত টাকা লুটপাট করেছে জনগণ জানতে চায়। সেগুলো জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের দুদকের। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের দুদকের মনুষ্যত্ব বোধ নাই, কারণ তারা নিজেরাই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। সেজন্য তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি কথা বলেছিলেন, আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না, আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই। কারণ মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য, কিন্তু মনুষ্যত্বের তো মৃত্যু হওয়ার কথা ছিল না। মানুষের যখন জীবিত থাকা অবস্থায় মনুষ্যত্বের মৃত্যু হয়ে যায় তখন মানুষ মরার আগে আরেকবার মরে যায়। আমাদের বাংলাদেশের দুদকরা সকল কিছুই জানে, কে দুর্নীতিগ্রস্ত, কে কোথা থেকে টাকা লোপাট করছে, কিন্তু জানার পরেও এগুলা তদারকি করে না, ঘুষকে চুপ থাকে, কারণ তাদের মনুষ্যত্ব বোধ চলে গিয়েছে। আর এই দুর্নীতি কমিশনের দুর্নীতি দমন করার জন্য আরেকটি দুর্নীতি কমিশন করতে হবে, আবার ওই দুর্নীতি কমিশনের দুর্নীতি দমন করার জন্য আরেকটা দুর্নীতি কমিশন করতে হবে। আমাদের যতদিন পর্যন্ত মনুষ্যত্ব ঠিক হবে না, যতদিন পর্যন্ত আমাদের বিবেক জাগ্রত হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না। এইরকম টোকাই সার্ভিস আলমের জন্ম হবে, এইরকম মলম হাসনাদের জন্ম হবে, এইরকম পেটলা নাহিদের জন্ম হবে, আর এইরকম আওয়ামী লীগের যত এমপি ছিল ওই রকম এমপিদের জন্ম হবে, এবং 2001 থেকে 6 সালের বিএনপির যত এমপি ছিল ওই রকম এমপিদের জন্ম হবে। বাংলাদেশের যতই শাসক এসেছে তার আশেপাশের চেলাপেলাদের মতো ওই রকম নেতাদের জন্ম হবে। কারণ আমাদের বাংলাদেশের মেইন সিস্টেমে ঠিক নাই, যারাই দুর্নীতি দমন করবে তারাই দুর্নীতিগ্রস্ত, তো তাদের দুর্নীতি দমন করবে কে? কথা বোঝার নাই। তাই আগে নিজেদের ঠিক করতে হবে। এই টোকাই সমন্বয়কগুলোকে আমরা জনগণই মাথায় তুলেছি, এই টোকাই সমন্বয়কগুলোকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মাথায় তুলেছে। 5 আগস্টের পরবর্তী সময় টোকাই সমন্বয়কগুলোকে সেনাবাহিনীর সৈনিকরা কাঁধের উপর বসিয়ে মাইক ধরিয়ে দিয়েছে। এরা সেনাবাহিনীর কাঁধের উপর বসে, জনগণের কাঁধের উপর বসে জনগণকে ব্যবহার করেছে, দেশ ধ্বংস করেছে, দেশের টাকা লোপাট করেছে। এখন হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আয়কর রিটার্নের মধ্যে মিথ্যা টাকা সম্পদের পরিমাণ দাখিল করছে, হলফনামায় তো আরো মিথ্যা দাখিল করছে। মানে হলফনামায় এমন টাকা দেখাচ্ছে তারা খুবই গরিব, তারা বার্ষিক 9 লক্ষ, তারপরও মনে হচ্ছে গরিব। আর আয়কর রিটার্নে তার বার্ষিক 28 লক্ষ দেখিয়েছে, তাও মনে হচ্ছে তারা গরিব। কারণ তারা তো একজন কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, অনেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তাদের কাছে বার্ষিক 28 লক্ষ 50 টাকা 1 কোটি টাকা দেখালেও মনে হয় যে গরিব। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই তাদেরকে জনসম্মুখে এনে বিচার করতে হবে, কারণ জনগণ তাদেরকে অনেক বেশি বিশ্বাস করেছিল। জনগণ তাদের কথাই, তাদের ছেলে মেয়ে পরিবারকে নিয়ে তাদের জীবনকে তোয়াক্কা না করে শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমেছিল। এখন জনগণ কি পেয়েছে? জনগণ কিছুই পায়নি, ফলাফল শূন্য। বরং জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই 5 আগস্টের আগের সময়ে এই টোকাই সমন্বয়কগুলা, ডারবি নাসির, পেটলা নাহিদ, মলম হাসনাত, সার্ভিস আলম গুলা খাইতে পাইতো না, বাটন মোবাইল ব্যবহার করতো, মেসের ভাড়া দিতে পারতো না, এক বেলা খাইলে আরেক বেলা কষ্ট করতো। তারা 5 আগস্টের পরে জনগণকে গুমরা রেখে ব্রেনওয়াশ করে
তারা বিভিন্ন ফাফরবাজি করে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দেশের মধ্যে গুম হত্যা মব সৃষ্টি করছে। জনগণ যারা তাদের কথা রাজপথে নেমেছে তারা এখন ঘর থেকে বাইরে হতে ভয় পাচ্ছে, কারণ নিরাপত্তার অভাব। যেখানে বড় বড় নেতার কোনো নিরাপত্তা নাই, হাদির মতো যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তার নিরাপত্তা নাই, বিএনপির অসংখ্য বড় বড় নেতা গুলি খেয়ে মরে যাচ্ছে, তাদের নিরাপত্তা নাই, জনগণের নিরাপত্তা কোথা থেকে থাকবে? তাদের ছেলে মেয়ে ধর্ষণ হচ্ছে, মাদ্রাসা দিলে ছেলে বলাৎকার হচ্ছে, কোচিং এ গেলে মেয়ে ধর্ষণ হচ্ছে, তাদের ছেলে মেয়ে নিরাপত্তা নাই। এমন বাংলাদেশ কি জনগণ চেয়েছিল? চায়নি। কিন্তু বাংলাদেশের জনগণের জন্য এটাই সঠিক। বাংলাদেশের জনগণ বোঝা দরকার যে শেখ হাসিনা রাইট ছিল, শেখ হাসিনার শাসন আমলে রাইট ছিল। শেখ হাসিনা না থাকলে এরকম মেয়েদের নিরাপত্তা থাকে না, ছেলেদের নিরাপত্তা থাকে না, নিজের নিরাপত্তা থাকে না। জনগণ এখন রিয়েলাইজ করে বলতেছে আমরা আগেই ভালো ছিলাম। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। ইরাকে সাদ্দাম হোসেনকে পতনের জন্য আমেরিকা যে এরকম চেষ্টা করেছিল, তার দেশের জনগণও কম চেষ্টা করেনি। যখন সাদ্দাম হোসেনের পতন হয়ে যায়, সাদ্দাম হোসেন মারা যায়, ইরাকের কি অবস্থা দেখতে পেয়েছেন? ইরাক এখন সম্পূর্ণ ধ্বংসের পথে। এরকম বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান ছিল, তার দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার দেশের জনগণকে আমেরিকা, ইসরায়েল সিস্টেমেটিক মেটিকুলাস ডিজাইন করে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে সেই রাষ্ট্রপ্রধানের পতন করেছে। এই লিবিয়ার গাদ্দাফি দেখেন, গাদ্দাফি লিবিয়ার জন্য কি করে নাই? বিয়ে করতে চাইছো, টাকা দিয়ে দিত, এবং বিয়ের পরে থাকার জন্য জায়গা দিয়ে দিত, ঘর দিয়ে দিত। সেই লিবিয়ার গাদ্দাফির মতো লোককে তার দেশের জনগণ আমেরিকার ইন্ধনে পিটিয়ে মেরেছে। এটা ঘটেছে তো সেম বাংলাদেশের জনগণ হুজুগে এই আমেরিকার ইন্ধনে মেটিকুলাস ডিজাইনে এই আইএসআইও ছিল পাকিস্তানের, এবং এই বাংলাদেশের কিছু জঙ্গিরা ছিল, তারা মিলে শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহর কি কুদরত, শেখ হাসিনা এবারও বেঁচে যায়। এই বাংলাদেশটাকে এখন তারা চুষে পুষে খাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, আর সাধারণ জনগণ দর্শক হয়ে দেখছে। এইরকম হওয়ার কথা ছিল না। কেন হতে পেরেছে এই অবস্থা বাংলাদেশের? একমাত্র আমাদের হুজুগে বাঙালির কারণে। দেখেন না এই টোকাইগুলা কয়শো টাকার মালিক হয়ে গিয়েছে, তাদের টাকার পরিমাণ এখন জামাতের আমিরের থেকেও বেশি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকেও বেশি। শুক্রে 8 দিন হয়নি তারা পিঠার খাওয়া বন্ধ করছে। একটার বয়স 30 হয়নি, আমাদেরও প্রায় 5, 6, 7 বছরের ছোট। চিন্তা করেন আপনারা, এটাই হচ্ছে বাংলাদেশের এখন রিয়েলিটি। এরা এই বয়সে এত দুর্নীতি করেছে, এখন এত টাকার মালিক হয়ে গিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে যদি কোনো ভালো পর্যায়ে থাকে বা 5 বছরের জন্য তারা কোনো জায়গায় ক্ষমতায় বসে, বাংলাদেশের তো অর্ধেক বিক্রি করে দিবে। এখনো তো দেখেন বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ বিক্রি করে দিছে, তারা বিদেশে সকল টাকা পাচার করে দিছে। আওয়ামী লীগের 16-17 বছরের শাসনামল যা টাকা বিদেশে পাচার হয়, তারা 16-17 মাসে তার কাছাকাছি বিদেশে টাকা পাচার করে দিয়েছে। বিসিবির এক পরিচালক বলতেছে আওয়ামী লীগের শাসনামলে বিসিবির মধ্যে 16-17 বছর যে টাকা দুর্নীতি হয়নি, এই 16-17 মাসে তার কাছাকাছি পরিমাণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি হয়ে গিয়েছে। তার মানে ইমেজিন করেন বাংলাদেশের অবস্থা কোন জায়গায়। আর তারা এখন ফাবরবাজি করছে ভারতে খেলতে যাব না ওয়ার্ল্ড কাপ। আরে বেটা, তোদেরকে খেলতে যাইতে কে বলে? তোরা বেটা ধান খেতে খেলবি? তোরা ইন্ডিয়ার স্টেডিয়ামে খেলতে যাওয়ার যোগ্যতা আছে তোদের? ফালতুমি করস, নিজের দেশের সেরা প্লেয়ারকে খেলতে যাচ্ছে নাই তোরা ওয়ার্ল্ড কাপের মধ্যে, গালবাজি মারস। তখন রাজনীতির কথা মনে ছিল না? রাজনীতির কারণে যে আমি দেশের সেরা প্লেয়ারকে খেলতে দিনে তাকে হত্যা মামলা দিছস। যখন হত্যা মামলা দিছস, যখন এই সকল ঘটনা করে, সে তখন কানাডায় লিগ খেলতেছিল, তখন তোদের কথা মনে ছিল না? রাজনীতি এসে গেছে খেলার মধ্যে। মোস্তাফিজ আইপিএল তাকে নিবে না, তাদের পছন্দ, তাদের যে কোনো সিকিউরিটি কনসার্নের কারণে দেশের সমস্যা চলতেছে। আইপিএল কে কোনো ইন্টারন্যাশনাল খেলা? কথা বুঝোস নাই? তোরা হচ্ছে যে জাতীয় বেঈমান। তোরা নিজেদের স্বার্থের কারণে সকল কিছু করতে প্রস্তুত। দেশটাকে ধ্বংস করেছস, এখন ক্রিকেটটাকে ধ্বংস করতেছস, কয়দিন পর টেকনিক্যালি ভাবে ফুটবলটা ধ্বংস করবি। তোরা ইসলামকে রাষ্ট্র প্রতিষ্ঠা করবি, বাংলাদেশে কোনো ক্রিকেট খেলা থাকবে না, ফুটবল খেলা থাকবে না, কোনো মিডিয়া থাকবে না। এগুলাই তোদের প্ল্যান। কথা বুঝতে পেরেছস? আর বাংলাদেশের জনগণ বুঝেও হুজুগের মতো চুপ থাকে। বাংলাদেশের জনগণের জন্য সকল কিছু বন্ধ হয়ে যাওয়া প্রয়োজন। ঘরের মধ্যে বসে থাকবা, ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে শুধু দোয়া চাইবা যে আল্লাহ আমাদেরকে মুক্তি দাও এই সকল জঙ্গিদের কাছ থেকে। তাছাড়া মুক্তি হব না বাংলাদেশের মানুষ। আর যদি সত্যিকারের মুক্তি পেতে যাও, আল্লাহর কাছে দোয়া করো বাংলাদেশে যাতে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, সকল কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ এই বোর্ডে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার হস্তক্ষেপ করতে পারবে না। এটা আইসিসি এবং বিসিবির রুলসের মধ্যে পড়ে। বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ডে সে দেশের সরকার হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী সেই ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে নিষিদ্ধ করে রাখা হয়, অর্থাৎ তারা কোনো ধরনের আন্তর্জাতিক সিরিজ খেলতে পারে না কিংবা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরে যাওয়ার পর আসিফ নজরুল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর থেকে ক্রিকেট বোর্ডের উপর একটা নগ্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের যে দালাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, আমি ভেবেছিলাম এই ব্যক্তি অনেক মেধাবী, অনেক প্রজ্ঞাবান, অনেক ভালো বুঝেন, তিনি আফগানিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজিয়েছেন, তার অনেক পরিকল্পনা হয়তো বাংলাদেশ ক্রিকেটের কাজে লাগবে। আমরা অনেকেই ভেবেছিলাম নাজমুল হাসান পাপন চলে যাবার পর হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণালী যুগ আরো বেশি সামনে চলে আসবে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখতে পেলাম? নাজমুল হাসান পাপন থাকাকালীন ক্রিকেট বোর্ডে যতটা দুর্নীতি না হয়েছে তার থেকে বেশি দুর্নীতি হয়েছে এই গত 17 মাসে, এবং এইটা বলতেছে খোদ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা ইস্যু নিয়ে যে নাটক করতেছে, এই নাটকের পুরোপুরি ভুক্তভোগী হবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বড় বড় যে স্পন্সর গুলো আছে সেগুলো প্রথমে হারাবে। বাংলাদেশ আবেদন জানিয়েছিল তারা ভারতে আইসিসির যে টুর্নামেন্ট হচ্ছে আগামী বছর টি-20 বিশ্বকাপ, সেটাতে খেলতে যাবে না। অর্থাৎ ভারতের ভেন্যুগুলাতে বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল সেগুলা তারা শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতেই হয় সেটা অবশ্যই ভারতে গিয়ে খেলতে হবে, অন্যথায় পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ বিপক্ষ দলের সাথে যে ম্যাচ আছে সেই বিপক্ষ দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্ত আইসিসি দেবার পরেও আসিফ নজরুলদের চেতনা জাগ্রত হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেতনা জাগ্রত হয়নি। তারা তাদের সিদ্ধান্তে অনড় আছে, তারা ফের আইসিসিতে আবেদন জানাবে। আসিফ নজরুল স্পষ্ট বলে দিয়েছে গোলামির দিন শেষ, ভারতে না খেলার প্রসঙ্গে তারা সিদ্ধান্তে অনড়। এই যে সিদ্ধান্তটা নিল বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে গিয়ে খেলবে না, এটার জন্য ভুক্তভোগী কারা হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পন্সর হারাবে। দ্বিতীয়ত, ভারতের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যারা ক্রিকেট স্পন্সর করে তাদেরকে হারিয়ে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের অনেক ক্রিকেটার আছে যাদের ব্যাট, কিটস সবকিছু স্পন্সর করে ভারতের স্পন্সর কোম্পানিগুলো, বিশেষ করে এসজি। ক্রিকেটার লিটন কুমার দাস যে ব্যাট দিয়ে খেলে, এসজি কোম্পানির একটা ব্যাট, এসজি তার সাথে চুক্তিবদ্ধ ছিল, তারা নতুন করে আর চুক্তি নবায়ন করবে না। সবকিছুর কারণে ক্ষতিগ্রস্ত কারা হবে? বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট বোর্ড, বিসিবি এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান যারা ক্রিকেটার আছে তারা এবং যারা পাইপলাইনে আছে তারা। এই যে খেলাধুলার উপর নিয়ন্ত্রণ, নগ্ন হস্তক্ষেপ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলা তোর বাপের? বাংলাদেশ ক্রিকেট টিম কোথায়, কোন তলানিতে গিয়ে ঠেকেছে গত 15 মাসে? আছে কোনো পারফরমেন্স? কোন সিরিজ জয়ের মতো ঘটনা আছে? ঐতিহাসিক কোন সিরিজ জয়ের মতো ঘটনা ঘটেছে? বাংলাদেশের এই একটা মাত্র জায়গা ছিল অহংকারের, আবেগের, ভালোবাসার, এই জায়গাটাকেও নষ্ট করে ফেলতেছে আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপে হয়তোবা যাবে বাংলাদেশ, কিন্তু দেখবেন শেষে ভারতের কাছে নাকে খত দেবে, মাফ চাইবে, দেন আইসিসির কাছে মাফ চাইবে, দেন বিসিসিআর কাছে মাফ চাইবে, দেন বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে অবশ্যই টি-20 বিশ্বকাপ। কিন্তু কাঁধার মতো জল ঘোলা করে সেই ঘোলা জলে মাছ শিকার করতে যাবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, বিসিবি, আমিনুল ইসলাম বুলবুলের মতো প্রথম শ্রেণীর দালাল। এভাবেই চলতেছে। মানে কি, মানে একটা সেক্টর আপনারা আমাকে দেখাইতে পারবেন যেটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নাই অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা সবাই আওয়ামী লীগকে দোষ দেন, আমি মেনে নিলাম, কিন্তু এই সরকার কি পরিবর্তন করেছে গত 15 মাসে? কোনো একটা পরিবর্তন, বৃহৎ পরিবর্তন আপনারা আমাকে দেখাইতে পারবেন? করে নাই তো। যদি করতো অবশ্যই দৃশ্যমান হতো। দৃশ্যমান কোনো পরিবর্তন হয় নাই, শুধু সংস্কারের নামে নাম পরিবর্তন করা হয়েছে, আওয়ামী লীগপন্থী সকলকে অপসারণ করা হয়েছে, মুক্তিযুদ্ধপন্থী সবাইকে ছুঁড়ে ফেলা হয়েছে, এইটাই তাদের সংস্কার, আর কিছুই করে নাই। সুদখোর ইউনূস বাংলাদেশের টাকা লুটে পুটে সব দেশের বাইরে পাচার করতেছে। ইউনূসের তো বাচ্চা কাচ্চাও তেমন একটা বেশি নাই, এত টাকা দিয়ে ইউনূস কি করবে? আসিফ নজরুল মার্কিন যুক্তরাষ্ট্রে 3-3টা বাড়ি কিনেছে, এটা প্রমাণ এখনো আসে নাই হাতে, আসলে পরে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো টাকা কোথা থেকে আসে। এত নীতি কথা বলতো, সেই নীতি কথাগুলো কোথায় গেল? আরেকটা বাচ্চা আছে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মানে আসিফ নামের মালগুলা সবগুলাকে একটা বাটপার, প্রথম শ্রেণীর বাটপার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো 7,500 কোটি টাকার মালিক, নির্বাচন করার কথা ছিল, করবে না, কোনো রাজনৈতিক দলে অংশ নেবে না, কিন্তু শেষমেশ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছে। আজকে কুমিল্লাতে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। তার জন্মস্থান কুমিল্লাতে, সে নির্বাচন করার মনোবাসনা ব্যক্ত করেছিল, সেই কুমিল্লাবাসী আজকে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। ভাবতে পারেন চমৎকার না বিষয়গুলো? কিন্তু এত কিছুর পরেও এই জুলাই জঙ্গিদের মাথায় আসতেছে না যে তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে। আগামী নির্বাচনে
আলটিমেটলি আওয়ামী লীগ ব্যতীত হলে বিএনপি ক্ষমতায় আসবে। ধরে নিলাম হোক বিএনপি কিংবা জামাত, এরা থাকতে পারবে বাংলাদেশে? আপনাদের কি মনে হয়? কেউ থাকতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষ যখন এদের উপর থেকে ছায়া ছড়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, তখন এদেরকে ঝাড়ু দিয়ে না, শুধু বাথরুমের স্যান্ডেল দিয়ে পেটাবে এক একটাকে। লিখে রাখেন আপনি আমার কথা। বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষ এদের উপর কতটা ক্ষুব্ধ, কতটা বিরক্ত, এরা স্বপ্নে ভাবতে পারে না। কুমিল্লাতে ঝাড়ু মিছিল হয়েছে, নিশ্চিতভাবে সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে বিএনপি। আইন বিচার ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? মাঝে মধ্যে মন চাই সবকিছু ছেড়ে ছুড়ে চুপচাপ থাকি, এত কথা বলে লাভটা আসলে কি? শুধু শুধু গালি শুনতে হয়, অনর্থক শত্রু বাড়াচ্ছি। এই 2টা জুলাই জঙ্গির কথা মনে আছে না? একটা সিলেট হবিগঞ্জের আর একটা তাহরিমা সুরভি। এই 2টা জুলাই জঙ্গিকে নিয়ে বুবিস রিফাত রশিদ একটা সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তাহরিমা সুরভি নামের যেই উগ্রপন্থী জঙ্গি মেয়েটা, সে লিটারেলি বসুন্ধরা গ্রুপের সকল গণমাধ্যমকে হুমকি দিয়েছে। বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না, বারবার বলতেছি। ভাবা যায় বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মী যদি বসুন্ধরা গ্রুপের কোনো মিডিয়াকে জাস্ট ফোন করে একটু সহায়তা চাইতো, সেইটাকে কি ফলাও ভাবে নিউজ করা হতো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বিচার যেত, এরপর সেই নেতাকে কিংবা কতিপয় যারা ফোন করতো তাদেরকে ধরে নিয়ে এসে শুলে চড়ানো হতো। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, গণমাধ্যমে সংবাদ সম্মেলনে বসে বক্তব্য দিচ্ছে বসুন্ধরা গ্রুপকে, আপনাদের পরিণতি প্রথম আলোর মতো হবে যদি আপনারা না শুধরান। দ্যাট মিন্স প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বসুন্ধরা গ্রুপের সকল গণমাধ্যমকে পুড়িয়ে দেওয়া হবে। কি থ্রেট, ওপেন থ্রেট দিচ্ছে ভাই, কোনো কথা বলতেছে না কেউ। বাংলাদেশের সবাই নীরব, সুশীল, বুদ্ধিজীবী, এই সেই কত কথা শুনতাম আওয়ামী লীগের শাসনামলে। দেখেছি কিছু একটা হলে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করতো, শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করতো। এখন সেই ব্যক্তিগুলা কোথায়? কথা বলতেছেন না কেন আপনারা? আপনারা এত 2 নাম্বার, এত 2 নাম্বার। আপনাদের এক একজনকে দেখলে মাঝে মধ্যে মনে হয় যে সৃষ্টিকর্তা সব থেকে জঘন্যতম মাটি দিয়ে আপনাদেরকে সৃষ্টি করেছে। অনেক কথা বলে ফেললাম। আসলে বাংলাদেশটা শেষ। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের পতাকা, এদেশের মানচিত্র, এদেশের জাতীয় সঙ্গীত আমার মনে হয় না আর 6 মাস পর অক্ষত থাকবে। বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারছে, হয়তো বুঝতে পারছে না। যদি বুঝে থাকেন তবে নেমে আসেন রাস্তায়। আপনারা যে অসভ্য জাতি হিসেবে পৃথিবীর বুকে পরিচিতি পেয়েছেন, এই অসভ্যতা শেষ করার জন্য, নিরসন করার জন্য আপনাদের অবশ্যই রাজপথে নেমে সেই সবকিছুর মোকাবেলা করতে হবে। এই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশ থেকে লাঠি মেরে বের করে দিতে হবে। অন্যথায় এ বাংলাদেশের কোনো কিছুই আপনারা ফেরত পাবেন না। বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। আমি বলে দিলাম আজকে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গেছে। 6 মাস পর কিংবা 1 বছর পর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে দেখবেন ইউএস মিলিটারি হাঁটাহাঁটি করতেছে, বন্দুকের নলের উপর দিয়ে আপনাদেরকে শাসন করবে। মাইন্ড ইট, মাথায় রাখবেন। সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।